বেশ, আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় মানে রূপময় বাংলাদেশের অনুশীলনীর উত্তরগুলো কিভাবে বের করতে হয় সেটা নিয়ে কাজ করব। এটা কিন্তু কোনো একঘেয়ে পড়া নয়, বরং একটা দারুণ মজার খোঁজাখুঁজি বলা যায়, যেখানে মূল পাঠের ভেতরেই সব প্রশ্নের উত্তর দিব্যি লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমাদের প্রধানত 4টা ধাপ থাকছে। 1. মূল পাঠের বিষয়বস্তু। 2. বর্ণ বসিয়ে শব্দ তৈরি। 3. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এবং 4. পাঠ থেকে প্রশ্ন তৈরি। ব্যাস, এই তো। তো প্রথমেই আসা যাক 1 নম্বর ধাপে, মূল পাঠের বিষয়বস্তু। অনুশীলনী সমাধানের আগে এই অধ্যায়ে আসলে কি বলা হয়েছে সেটা একটু ঝটপট চোখ বুলিয়ে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। একটু খেয়াল করলেই দেখা যাবে বইয়ের প্রথম পৃষ্ঠাতেই আমাদের চারপাশে সবুজের কি দারুণ একটা সমারোহের কথা বলা হয়েছে। যেমন ধরুন, গ্রীষ্মকালে আমরা পাই আম, জাম, কাঁঠালের মতো দারুণ সব রসালো ফল। আবার বর্ষায় নদী নালা একেবারে পানিতে কানায় কানায় ভরে যায়। শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, এই 6টা ঋতু মিলে আমাদের প্রকৃতিকে যেন একেবারে ভিন্ন ভিন্ন রূপে সাজিয়ে তোলে। শুধু কি তাই, প্রকৃতির আরও অনেক বিস্ময় ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে। এই যেমন পৃথিবী জুড়ে বিখ্যাত আমাদের সুন্দরবন, যেখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আর মায়াবী হরিণ। সমতলের পাশাপাশি আছে রাঙামাটি আর বান্দরবনের মতো মন ভালো করার সব পাহাড়ি এলাকা। আর হ্যাঁ, দক্ষিণে বঙ্গোপসাগরের রূপচাঁদা আর ইলিশ মাছের কথাও কিন্তু একদম ভোলা যাবে না। আচ্ছা, মূল অনুশীলনীতে যাওয়ার আগে একটা ছোট্ট কিন্তু ভীষণ কাজের শব্দার্থ মনে করিয়ে দিই। শব্দটি হল মোহানা, মানে নদী যেখানে সাগর বা অন্য কোনো নদীর সাথে গিয়ে মেশে। এই মোহানা শব্দটি একটু মাথায় রাখতে হবে, কারণ একটু পরেই এটা আমাদের দারুণ কাজে লাগবে। এবারে চলে যাচ্ছি 2 নম্বর ধাপে, বর্ণ বসিয়ে শব্দ তৈরি। এখানকার কাজটা হলো ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসানো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই শব্দগুলো কিন্তু আমরা একটু আগেই মূল পাঠে বলে এসেছি। চলুন দেখি কাজটা আসলে কিভাবে করতে হয়। বাম দিকে খেয়াল করলে দেখা যাবে শব্দটা শুরু হয়েছে প্রকৃতি দিয়ে, আর এরপর একটা ফাঁকা জায়গা। এখন বইয়ের একেবারে প্রথম লাইনের কথা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। ঠিক, শব্দটি হবে প্রকৃতি। আর একটা দারুণ উদাহরণ দেখা যাক। দোল আর চাপার মাঝখানে ঠিক কে বসবে? মূল পাঠের বর্ষাকালের অংশটা একটু মনে করার চেষ্টা করি চলুন। সেখানে কদম, কিয়া ফুলের পাশাপাশি আরেকটা খুব মিষ্টি ফুলের নাম ছিল কিন্তু। হ্যাঁ, একদম ঠিক, শব্দটি হল দোলন চাপা। বাকি শব্দগুলো দেখলে বোঝা যাবে এগুলো আমাদের ভীষণ চেনা। হেমন্তকালের অংশে ছিল সোনালি ধান, তারপর বনের কথায় পড়েছিলাম জঙ্গল, পাহাড়ের বর্ণনায় ছিল রাঙামাটি, আর সাগরের কথায় পেয়েছিলাম রূপচাঁদা মাছ। খেয়াল করে দেখুন, প্রতিটি শব্দই কিন্তু সরাসরি মূল পাঠ থেকে নেয়া। দারুণ! প্রথম বাধাটা তো আমরা খুব সহজেই বার করে ফেললাম। তো এবার পরের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়া যাক। সেখানেও কিন্তু বেশ মজার কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো 3 নম্বর ধাপে থাকছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। এটা আসলে অনেকটাই ধাঁধা মেলানোর মতো একটা ব্যাপার। এখানে সুবিধার জন্য আগে 5টা শব্দ দেয়া আছে: বসন্ত, নদী-নালা, বিখ্যাত, দক্ষিণে আর সমারোহ। বাক্যগুলো পড়ার সময় আমাদের এই শব্দগুলোর কথা একটু মাথায় রাখতে হবে। প্রথম বাক্যটা হলো এদেশের চারদিকে সবুজের, তারপর একটা শূন্যস্থান। একটু ভাবা যাক তো, মূল পাঠের একদম শুরুতে প্রকৃতিকে ঠিক কিভাবে বর্ণনা করা হয়েছিল? হ্যাঁ, উত্তরটা হলো সমারোহ। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে এদেশের চারদিকে সবুজের সমারোহ। খুব সহজ, তাই না? এবার দ্বিতীয় বাক্য, বর্ষায় তারপর ফাঁকা জায়গা, পানিতে ভরে যায়। বর্ষাকালের বর্ণনায় কোন জিনিসটা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবার কথা বলা হয়েছিল একটু মনে করার চেষ্টা করি চলুন। ঠিক, উত্তরটা হবে নদী-নালা। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায়। মানে একটু খেয়াল করলে দেখা যায় যে পাঠের বর্ণনাগুলো থেকেই কিন্তু উত্তরগুলো আপনা আপনি বেরিয়ে আসছে। আর ঠিক একইভাবে বাকি বাক্যগুলোর সমাধানও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেমন ধরুন, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত,
তারপর বঙ্গোপসাগর আছে বাংলাদেশের দক্ষিণে, আর কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। এই প্রত্যেকটা তথ্যই আমরা একটু আগে মূল পাঠে দেখেছি। মানে একটু মনোযোগ দিয়ে পড়লে যে কোনো উত্তর কত সহজে বের করে ফেলা যায়, এটা তারই প্রমাণ। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় আজকের সবচেয়ে আকর্ষণীয় আর চূড়ান্ত চ্যালেঞ্জের। চলুন এবার নতুন কিছু তৈরি করতে শেখা যাক। আমাদের ৪ নম্বর ধাপের নাম হলো পাঠ থেকে প্রশ্ন তৈরি। এতক্ষণ তো আমরা উত্তর খুঁজছিলাম, কিন্তু এখন আর উত্তর খোঁজার পালা নয়, বরং কে, কি, কেন, কখন, কোথায়, কেমন এই শব্দগুলো ব্যবহার করে এবার নিজেদেরই প্রশ্ন তৈরি করতে হবে। বিষয়টা বোঝার জন্য বইতে একটা চমৎকার উদাহরণ দেয়া আছে। যেমন মূল পাঠের একটা খুব সাধারণ তথ্য হল বসন্তকালে কোকিল কুহু কুহু ডাকে। এখন এই তথ্যটিকে যদি কে শব্দটি ব্যবহার করে একটা প্রশ্নবোধক বাক্যের রূপান্তর করা হয়, তাহলে সেটা কি দাঁড়াবে? কুহু কুহু কে ডাকে? কি দারুণভাবে একটা সাধারণ তথ্যকে প্রশ্নে পাল্টে ফেলা গেল, তাই না? আচ্ছা, এবার চলুন নিজেরা একটা বাক্য নিয়ে কাজ করি। পাঠে একটা জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এখন এই বাক্যটি থেকে যদি কোথায় শব্দটি দিয়ে একটা প্রশ্ন বানাতে বলা হয়, তাহলে কি হবে? খুবই সহজ। প্রশ্নটি হবে বঙ্গোপসাগর কোথায় আছে? এই যে উল্টো করে ভাবার পদ্ধতি, এটা কিন্তু পুরো অধ্যায়টিকে একদম নতুনভাবে বুঝতে সাহায্য করে। আজকের এই পুরো বিশ্লেষণে আমরা একটা জিনিস খুব পরিষ্কার দেখলাম। প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান করা কিন্তু মোটেও মুখস্থ করার কোনো বিষয় নয়, বরং মূল পাঠের ভেতরেই লুকিয়ে থাকে সব উত্তরের চাবি। তো শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি, কেন, কখন বা কেমন দিয়ে এই রূপময় বাংলাদেশের গল্প থেকে আরও ঠিক কতগুলো নতুন প্রশ্ন তৈরি করা সম্ভব বলে মনে হয়? সূত্র খোঁজার এই দারুণ কৌশলটা বইয়ের অন্যান্য অধ্যায়ও একটু প্রয়োগ করে দেখা যেতে পারে। কথা দিচ্ছি, শেখাটা অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠবে।